আজ 12ই মার্চ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময় 12ই মার্চ 2026 বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের কমবেশি সমস্ত খবরই থাকছে এখানে। ভারতীয় সময় 12ই মার্চ 2026 বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, ইরান বলেছে সংঘর্ষ থামানোর জন্য 3টে জরুরি শর্ত পূরণ করতে হবে আমেরিকা এবং ইসরায়েলকে। তেহরানের সোজাসাপটা কথা হচ্ছে এই সংঘর্ষ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল। এখন সংঘর্ষ থামাতে হলে তাদের 3 দফা শর্ত পূরণ করতে হবে। ইরানের সাফ দাবি হচ্ছে ইরানকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য যথার্থ ক্ষতিপূরণ দিতে হবে এবং 3 নম্বর দাবি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে এটা নিশ্চিত করতে হবে যে তারা আগামী দিনে ইরানে আর কখনোই আক্রমণ করবে না। কারণ সংঘর্ষ থেমে যাওয়ার পরে ইসরায়েল আবার ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটাই জানানো হচ্ছে। আগামী দিনে কোনো পরিস্থিতিতেই যাতে আমেরিকা বা ইসরায়েলি বাহিনী তাদের উপর আক্রমণ না করে সেটা নিশ্চিত করতে চাইছে ইরান। সংঘর্ষ বিরতির শর্ত হিসাবে আমেরিকার কাছ থেকে সেই প্রতিশ্রুতি চাইছে ইরান। তবে আমেরিকা তাদের এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাইছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই দাবি মানার জন্য ইসরায়েলকেও কতটা জোর দিতে পারবে আমেরিকা সেটাও কিন্তু প্রাথমিকভাবে অস্পষ্ট। বুধবার রাতেই সংঘর্ষ বিরতির 3টে শর্তের কথা সমাজ মাধ্যমে পোস্ট করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার বক্তব্য হচ্ছে সংঘর্ষ থামানোর একমাত্র উপায় হচ্ছে ইরানের ন্যায্য অধিকার নিশ্চিত করা, ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতেও আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়া। পেজেশকিয়ানের এই বার্তার পরে আমেরিকা এবং ইসরায়েল সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্লুমবার্গ, তবে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি। কখনো সৌদি আরব, কখনো আরব আমিরাত, কখনো আবার কুয়েত বা বাহরাইন পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বেছে বেছে নিশানা করছে ইরান। তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোটি কোটি ডলার মূল্যের র্যাডার। শুধু তাই নয়, আরব রাষ্ট্রগুলোর অপরিশোধিত তেলের সংশোধনাগার এবং খনিতেও আক্রমণ শানাতে দেখা যাচ্ছে ইরানকে। ফলে প্রশ্নের মুখে পড়েছে আমেরিকার দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি। আমেরিকা এবং ইসরায়েল বনাম ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ার উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর এখন শাঁখের করাতের মতো দশা। এতদিন দিব্যি মার্কিন নিরাপত্তার ছাতার তলায় থেকে খনিজ তেল বিক্রি করার টাকায় একের পর এক চোখ ধাঁধানো শহর গড়ে তুলেছিল আরব দেশগুলো। ফলে অচিরেই দুনিয়ার ধনকুবেরদের একাংশের সেকেন্ড হোম হয়ে উঠেছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত বা বাহরাইন। কিন্তু সেই নিরাপত্তার ছাতায় যে এখন তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেটা বলাই বাহুল্য। পশ্চিম এশিয়ার আরব মুলুকগুলোতে এখনও টিকে আছে রাজতন্ত্র। সেখানকার কোনো দেশেরই সেনাবাহিনী খুব শক্তিশালীও নয়। এর ফলে আমেরিকার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত চুক্তি করেছে তারা। ফলস্বরূপ সৌদি আরব থেকে বাহরাইন, কাতার বা কুয়েতে সামরিক ছাউনি গড়ে তুলেছে আমেরিকা। সংঘাত পরিস্থিতিতে ইরানের সাফ কথা, আরব দুনিয়ায় এক্ষুনি বন্ধ করতে হবে সমস্ত আমেরিকার সামরিক ঘাঁটি। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর ঝাঁ চকচকে শহর, তৈলক্ষেত্র এবং সেনা ছাউনিগুলোকে নিশানা করছে তেহরানের ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন আরব রাষ্ট্রগুলোর পক্ষে মার্কিন ফৌজ সরানোর সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন, কিন্তু কারণ সবসময়ই সেনা অভ্যুত্থানের আতঙ্কে ভোগেন সেখানকার রাজ পরিবারগুলোর সদস্যরা। দ্বিতীয়ত, উপসাগরীয় দেশগুলোর একমাত্র উপার্জনের জায়গা হলো অপরিশোধিত খনিজ তেল।
বিশ্ববাজারে তা বিক্রি হয় ডলারে। ঘাঁটি সরাতে বললে সেই অর্থ রোজগারের সুবিধা থেকে তাদের বঞ্চিত করতে পারে আমেরিকা যুক্তরাষ্ট্র। এর ফলে ধসে যেতে পারে সৌদি, আমিরশাহী, কাতার, কুয়েত বা বাহরিনের অর্থনীতি। নিরাপত্তার প্রশ্নে বরাবরই বিদেশি শক্তির উপর নির্ভরশীল থেকেছে আরব দুনিয়া। গত শতাব্দীর 60-এর দশক পর্যন্ত তাদের নিরাপত্তা দিত ব্রিটিশ ফৌজ। 1969 সালে নিক্সন ডক্ট্রিন ঘোষণার পর সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ওই সময় বন্ধু রাষ্ট্রগুলোকেও নিরাপত্তায় অবদান রাখতে আহ্বান জানিয়েছিল আমেরিকা। গোড়ার দিকে পারস্য উপসাগরে 2 স্তম্ভ মানে 2 পিলার্স নীতি নিয়ে চলছিল ওয়াশিংটন। এর একদিকে ছিল সৌদি আরব এবং অপর দিকে ছিল ইরান। কিন্তু 1979 সালে ইরানি বিপ্লবের ফলে বদলে যায় যাবতীয় হিসাব। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামীয় প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে তেহরান। এর মাথায় ছিলেন শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি কুরসিতে বসতেই আমেরিকার প্রভাব গা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলে সাবেক পারস্যের শাসনতন্ত্র। সেই তখন থেকেই আঞ্চলিক ভারসাম্যে ফাটল চওড়া হচ্ছিল। হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই ইহুদিদের বিনাশ করতে 2024 সালে ক্ষেপণাস্ত্রে আক্রমণ শানিয়েছিল ইরানের ইসলামী ফৌজ। সেগুলো জর্ডনের উপর দিয়ে তেল আভিভ এবং হাইফাই আছড়ে পড়ছিল। তেহরানকে শিক্ষা দিতে পাল্টা লড়াকু জেট নিয়ে উপসাগরীয় দেশটাকে বোমাবর্ষণ করতে নেমেছিল ইসরায়েলি বায়ুসেনা। তখনও জর্ডনের উপর দিয়েই উড়ে যেতে হয়েছিল ইসরায়েল বিমান বাহিনীকে। ওই সময় কোনো রকমের যুক্তরাষ্ট্রীয় নিরাপত্তা পায়নি আম্মান। বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে আরব মুলুকগুলোর কাছে বেশ কয়েকটা বিকল্প রয়েছে। প্রথমত, আমেরিকা যুক্তরাষ্ট্রকে সরিয়ে অন্য কোনো নিরাপত্তা ছাতা খুঁজতে পারে তারা। এই ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় রাশিয়া এবং চীনের থাকার সম্ভাবনা বেশি। 2023 সালের মার্চে বেজিংয়ের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছিল সৌদি আরব এবং ইরান। ফলে ড্রাগনকে এন্ট্রি দিয়ে তেহরানের কোপ থেকে বাঁচার সুযোগ রয়েছে তাদের। যদিও এর উল্টো যুক্তিও রয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ডলারের কথা মাথায় রেখে কখনোই এই সিদ্ধান্ত নিতে পারবে না কোনো উপসাগরীয় আরব রাষ্ট্র। তাছাড়া যুক্তরাষ্ট্রের মতো ড্রাগনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। আর তাই তৈলক্ষেত্রগুলোকে আপাতত রক্ষা করাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, কয়েক মিনিটের ব্যবধানে উত্তর ইসরায়েলে অন্তত 3 দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সাথে একযোগে এই আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোরও দাবি, ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত 100টা রকেট ছোড়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল জাজিরার প্রতিনিধি আরও জানিয়েছেন, উত্তর ইসরায়েলের কিরিয়াত সমোনা এবং হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বাজছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি যুদ্ধকালীন একটা ঘটনায় আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ এবং সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আল্লাহর রহমতে মোজতাবা খামেনি বর্তমানে নিরাপদ এবং সুস্থ রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 56 বছর বয়সী মোজতাবা খামেনিকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসাবে উল্লেখ করেছে। তবে তার আঘাতের প্রকৃতি বা কোথায় কিভাবে তিনি আহত হয়েছেন এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বাবা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মাত্র 3 দিন আগে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতাবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে এখনো পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। ফলে তার স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। এর মধ্যেই নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ইরানি এবং 2 জন ইসরায়েলি কর্মকর্তার দাবি অনুযায়ী ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের হামলার প্রথম দিনেই মোজতাবা খামেনি আহত হয়েছিলেন। তবে ইরান সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি এখন নিরাপদ আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বলা যায় একেবারে অসহায় স্বীকারোক্তি। গোপনে কি পরাজয় মেনে নিচ্ছে তার মানে ইসরায়েল?
চলমান যুদ্ধের মাধ্যমে ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারের পতন ঘটাবে এমন কোনো নিশ্চয়তা নেই। পর্দার আড়ালে ইসরায়েলি কর্মকর্তারা এই বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ইরানে চলমান বোমাবর্ষণের মধ্যেও কোনো গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে, তবে ইসরায়েলের মূল্যায়ন ওয়াশিংটন এখনও সংঘাত শেষ করার কাছাকাছি অবস্থায় নেই। ইসরায়েলের অন্তত দুজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এতে বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। অসংখ্য ঘরবাড়ি এবং সরকারি ভবন ধ্বংস হয়েছে, যা ইরানিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। অথচ আমেরিকা এবং ইসরায়েল ধারণা করেছিল যে তারা আক্রমণ শুরু করলেই ইরানিরা রাজপথে নেমে ইসলামী সরকারের পতন ঘটাবে, কিন্তু আদতেই তা হচ্ছেই না। অর্থনৈতিক সংকট এবং সরকারের প্রতি নানা ইস্যুতে ক্ষোভ থাকলেও দেশের ক্রান্তিকালে সর্বস্তরের ইরানিরা বর্তমান ইসলামী শাসকদেরই সমর্থন দিচ্ছেন। ফলে সরকার পতনের লক্ষ্য নিয়ে হামলা শুরু করলেও এখন অনেকটাই হার মেনে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিমান হামলা শুরুর দিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার পরিবেশ তৈরি করবে। ইরানের পর আমেরিকার জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে চীন। বর্তমানে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীকে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসাবে বিবেচনা করা হলেও প্রতিরক্ষা বিশ্লেষক রুবেন এফ জনসন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তার মতে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তাইওয়ান প্রণালী কেবল একটা জলপথ নয়, বরং এটা বিশ্ব প্রযুক্তির একেবারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 2026 সালের মার্চ মাসে এসে দেখা যাচ্ছে হরমুজ প্রণালীর সংকটের চেয়েও তাইওয়ানে চীনের সম্ভাব্য অবরোধ বিশ্ব অর্থনীতির জন্য অনেক বেশি বিধ্বংসী হতে পারে। বিশেষ করে অপারেশন এপিক ফিউরির দ্বিতীয় সপ্তাহে এসে এই শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ফলে মার্কিন প্রশাসনের সামনে এখন চীন হচ্ছে ভয়াবহ চ্যালেঞ্জ। পরিসংখ্যান অনুযায়ী যদি চীন তাইওয়ানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দেয়, তবে এক বছরেই বিশ্ব অর্থনীতির প্রায় 10.6 ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। এই বিপুল অঙ্কের অর্থ বিশ্ব জিডিপির প্রায় 9.6% সমান, যা যে কোনো বড় ধরনের মন্দার চেয়েও ভয়াবহ। তাইওয়ান প্রণালী দিয়ে বর্তমানে বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 20% পরিচালিত হয়। ফলে এই পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে কেবল এশিয়াই নয়, বরং আমেরিকা এবং ইউরোপের বাজারগুলোতেও পণ্যের হাহাকার শুরু হবে এবং সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। ইসরায়েলের একটা সাময়িকী বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করা ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন বা কল্পনায় পরিণত হয়েছে। ইসরায়েলের ইহুদিবাদী সাময়িকী গ্লোবস এমনটা বলেছে। ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে, ইহুদিবাদী সাময়িকী গ্লোবস তাদের একটা প্রতিবেদনে খুব কড়া ভাষায় লিখেছে যে আয়রন রেডিয়েশন নামের লেজার নিয়ন্ত্রিত আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যর্থতা ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতার অন্যতম লক্ষণ। এই সাময়িকী ইরানি ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করা স্বপ্নে পরিণত হয়েছে বলে উল্লেখ করে আরও লিখেছে যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি মোকাবিলা করতে সক্ষম হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এই সিস্টেম হিজবুল্লাহ ড্রোনকেও ঠেকাতে পারছে না। ইরানের ড্রোনকে ঠেকানো তো দূরের কথা। হরমুজ প্রণালীতে ইরানের মাইনের ফলে পিছু উঠেছে মার্কিন নেভিও। পশ্চিম এশিয়া থেকে 1 লিটার তেলও বেরোতে দেব না 24 ঘন্টা আগেই হুঙ্কার দিয়েছিল ইরান। আর তারপরই সামুদ্রিক মাইন বসানো শুরু হয়েছে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালীতে। বুধবার হরমুজের কাছেই ড্রোন মিসাইল হামলা হয়েছে 3টে বাণিজ্যিক জাহাজে, মারা গিয়েছেন 2 ভারতীয়, খোঁজ মিলছে না আরও একজনের। এই পরিস্থিতিতে একমাত্র ভরসা ছিল মার্কিন নৌবাহিনী, কিন্তু তারাও ভারতের শিপিং কোম্পানি সহ বিশ্বের সমস্ত
বৃহৎ সমুদ্র পরিবহন সংস্থাকে জানিয়ে দিয়েছে যে তাদের দ্বারা প্রহরা দেওয়া, মানে তাদের দ্বারা হরমুজ প্রণালীতে প্রহরা দেওয়া সম্ভব নয়। তার মানে ইঙ্গিত একেবারে স্পষ্ট, তেল আমদানি স্তব্ধই হতে চলেছে। মার্চেন্ট নেভি সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের জাহাজ মন্ত্রকও। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।